মৌসুমী ডায়েরি এন্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবারও স্বাগত। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে অনেক রকমের ইনফরমেশন এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, বিশেষ করে ট্রাভেল সব রকমের। তো চলো আজকে আমরা বেরিয়ে পড়ছি ভেলোর থেকে যে জাপালি হনুমান মন্দির আছে সেইখানে, আর সেটা যাওয়ার পথেই পড়বে মানে যে আমরা তিরুপতি যাই সেই তিরুপতি। তো চলো আগেই জানিয়ে দেবো যে তিরুপতি থেকে তোমরা ওই জাপালি হনুমান মন্দিরে কিভাবে পৌঁছাবে, বা নর্মালি তোমরা ভেলোর থেকেও জাপালি মন্দিরে কিভাবে পৌঁছাবে। তো তিরুমালা থেকে পাপা ভিনাশানাম যাওয়ার পথে জাপালি অবস্থিত, আর এই পাপা ভিনাশানাম হচ্ছে একটা বড় রিভার বা সুন্দর একটা পবিত্র গঙ্গা বা যেটা জলাশয়, তোমাদের ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাবে। তো তিরুমালা থেকে পাপা ভিনাশানাম যাওয়ার পথে জাপালি অবস্থিত। এপিএসআরটিসি প্রতিদিন তিরুমালা থেকে পাপা ভিনাশানাম পর্যন্ত 5 ঘন্টা থেকে 19:45 ঘন্টা পর্যন্ত ভেনুগোপাল স্বামী মন্দির, আকাশগঙ্গা এবং জাপালির মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিকে কভার করে তিরুমালা থেকে পাপা ভিনাশানাম পর্যন্ত একটি দৈনিক আপনার পছন্দ মতো ভ্রমণ এই নামে বাসটা পরিষেবা চালায়। কেউ আপনারা যদি নিজস্ব যানবাহন বা স্থানীয় ট্যাক্সিতেও জাপালি পৌঁছতে পারেন, তবে আপনাকে বনের ভিতরে 1 কিমি হেঁটে যেতে হবে। তো এই জায়গা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিই যে জাপালি তীর্থম হল সর্বাধিক পরিচিত পবিত্র তীর্থ, যা বেশিরভাগ তীর্থযাত্রীদের দ্বারা পরিদর্শন করা হয়। এখানে প্রধান আকর্ষণ হলো ভগবান হনুমান অঞ্জনেয়া স্বামী নিবেদিত একটি মন্দির। জাপালি থেরথামের অঞ্জনেয়া স্বামী মন্দির তিরুমালার সবচেয়ে কম পরিচিত এবং দর্শনীয় স্থানগুলির মধ্যেই একটি। জাপালি অঞ্জনেয়া স্বামী মন্দির, যা শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মানে প্রভু বালাজির কথা বলছি, মন্দির থেকে 7 কিমি দূরে ওই তিরুমালায় অবস্থিত। ঘটনাস্থল তিরুমালা থেকে আকাশগঙ্গা যাওয়ার পথে রাস্তা থেকে আমাদের জঙ্গলের ভিতরে প্রায় 1 কিমি হেঁটে যেতে হবে। তিরুমালা পরিদর্শনকারী তীর্থযাত্রীরা এই জাপালি তীর্থামে স্নান করতে কখনোই ব্যর্থ হবেন না। যদি তোমাদের ব্রেকফাস্ট বা রেস্ট নেওয়ার কিংবা লাঞ্চ করার প্রয়োজন পড়ে, তাহলে এই পাহাড়ের দৃশ্য দেখতে দেখতেই তোমরা করে নিতে পারো এই পাহাড়ি রাস্তার পাশেই যে রেস্টুরেন্ট বা ধাবাগুলো আছে, সেগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু প্রবলেম একটাই, সেটা হচ্ছে এই ধাবা বা রেস্টুরেন্টগুলো কিন্তু দেখা মাত্রই হাতছাড়া করা যাবে না। কারণ এই একটা ধাবা বা রেস্টুরেন্ট তোমরা যদি মনে করো এইটাতে আমরা খাবো না, নেক্সট যেটা আসবে সেটাতে আমরা খাবো, তাহলে বলবো যে সেটা হয়তো দেখা যাবে 1 ঘন্টা পরে এলো। কারণ পাহাড়ি রাস্তায় 2 ধার কিন্তু পাহাড়ে ভর্তি, সেখানে জনবসতি তো একদমই সেরকমভাবে নেই। আর যে কটা চোখে পড়ছে সেগুলো একমাত্র লজ বা হোটেল কিংবা রেস্টুরেন্ট বা ধাবা, সেটা খুব কম হাতে গোনা। তো যেটা দেখতে পাবে সেটার মধ্যেই তোমরা নেমে কিন্তু সকালবেলার ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো করে নিতে পারো, এবং তোমাদের যদি মনে হয় ফোনে চার্জ দেওয়ার, সেটা তোমরা দিয়ে নিতে পারো। ইভেন তোমরা সেই ফাঁকা টাইমটা যারা তোমরা ব্লগিং করো, যারা তোমরা ভিডিও করতে ভালোবাসো, তারা তোমরা গাড়ির মধ্যে জিনিসপত্র রাখতে পারো, গাড়ির মধ্যে তোমরা চার্জ দিতে পারো, সবগুলো এই টাইমটাই করে নিতে পারো। তারপরেও এখানে খাওয়া দাওয়াটা কিন্তু সেই সাউথ ইন্ডিয়ান যে ডিশ সেটাই এখানে পাওয়া যায়। আর এখানকার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে, দেখো এখানকার যে তোমরা ধাবাগুলো দেখতে পাচ্ছ, সেগুলোও কিন্তু সার্ভ যারা করছে তারা মেয়েরাই ড্রেস পরে সার্ভ করছে। এবং এটা একদম খুবই ফাঁকা যেহেতু এলাকাটা, এখানে কিন্তু রেস্টুরেন্ট মধ্যে ওয়েট করার মতো যেরকম কিছু ব্যাপার নেই। তোমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই খাবার সেখানে পেয়ে যাবে, কারণ সেইগুলো ওদের ওইগুলোই ডিশগুলো হচ্ছে ইডলি, ধোসা, সাম্বার এইগুলো। তো দেখতে পাচ্ছ যেহেতু ট্যুরিস্ট স্পট, কিছুটা ভিড় এখানে আছে, হয়তো আজকে বেশি এখানে লোক হয়েছে। কিন্তু তো আমরা এখানে 3 জনে নেমে পড়েছি, তার সাথে আমাদের ড্রাইভার দাদাও রয়েছে। তো আমরা টোটাল 4 জনেই গেছিলাম। তো সেই 4 জনে মিলেই এখানে কিন্তু আমি ইডলি অর্ডার করেছিলাম আর আমার হাজব্যান্ড অর্ডার করেছিল ধোসা। তো এখানে দাম মোটামুটি রিজনেবলই আছে, কোনো অসুবিধা নেই, সেগুলো তোমরা খেতে পারো। আর এখানে যতদূর মনে হচ্ছে এটা নিরামিষ হোটেল, তো কোনো অসুবিধাই নেই, তোমাদের খাওয়া দাওয়া করতে পারো এবং তারপরে তোমরা করতে পারো। তো আমরা এখানে সবাই মিলে বসে রয়েছি। তো এখানে সবটাই কিন্তু খুব ভালোভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে খেতে দেওয়া হচ্ছে কলা পাতার ওপরে। তো যাই হোক, দেখতে থাকো। তো আমাদের সবার অলমোস্ট খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে যাবে, দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো আমরাও খুব এখানে এনজয় করলাম খাওয়া দাওয়া করতে করতে, সাথে আমি একটু ব্লগিংও করে নিলাম, দেখতেই পাচ্ছ। আর চলো দেখতে থাকো।
ভেলোরে তিরুপতি দর্শন করে আসার পথেই এই পাপা বিনাশনম, এই যে গঙ্গাটা দেখতে পাচ্ছেন, এইখানটা কিন্তু আপনারা দর্শন করতে পারেন। তবে এটা কিন্তু পুরোটাই জাল দিয়ে ঘেরা, এখানে এদিক দিয়ে প্রবেশ করা যাবে না। এটা রোড সাইডের ভিউ যেটা আপনাদের দেখাচ্ছি। তবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু গঙ্গাটা দেখা যাচ্ছে এবং কত সুন্দর এর সিনারিটা। তো এইটা হচ্ছে রোড সাইড ভিউ। এইটার পাশ দিয়ে কিন্তু আমরা এখন চলে যাব যে তিরুমালা থেকে বললাম না পাপা বিনাশনম যাওয়ার পথে যে জাপালি মন্দিরটা, যেটা হনুমান মন্দির, সেই হনুমান মন্দিরেই আমরা যাব। তো এই জায়গাটা কিন্তু আপনারা একবার দেখতে ভুলবেন না। আর এটা কিন্তু অনেক দিন ধরে কিন্তু এই গঙ্গাটা এখানে অবস্থিত এবং এখানটা খুব সুন্দরভাবে কিন্তু একটা পরিচিতি রয়েছে। আর এটাই জাপালির মতো গুরুত্ব স্থানগুলিকে কভার করেই তিরুমালা থেকে পাপা বিনাশম পর্যন্ত একটি দৈনিক আপনার পছন্দ মতো ভ্রমণ এই নামে কিন্তু একটা বাসও চালায়। তো আমরা এখন পৌঁছে গেছি কিন্তু সেই দর্শনীয় স্থান জাপালি হনুমান মন্দির। তো দেখো, প্রথমে ঢুকতেই এই জাপালি যে কাঠবিড়ালিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের অন্য সময়ের কাঠবিড়ালের থেকে কিন্তু একদমই আলাদা এবং দেখতে ভীষণ সুন্দর। কিছু নেই। এখানটা রাখ দেখি, এখানটা রাখ। হাতে হাতে খাবে, হাতে করে খাবে। হাঁপিয়ে যাচ্ছি, প্রচন্ড খাড়াই সিঁড়ি, কষ্ট হচ্ছে খুব হাঁটতে। আমার তো লাংসের সার্জারি হয়েছে, লাংস প্রবলেমের জন্য এখন সেইভাবে কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। এখানে একটা স্টলও আছে, আম শশা এসব বিক্রি হচ্ছে। চলো, এরকম পাথরগুলো সব একের পর এক সাজানো। প্রথমে ভাবছিলাম কোনো বাচ্চা কাচ্চা হয়তো খেলার জন্য করেছে, এখন দেখছি চারিদিকেই, যাই না, কেউ হয়তো এরকম যে মানত করতে পারে। তোমরা যদি কেউ জানো যে এগুলো কেন করে বা কেন হয়, আমাদের একটু জানিও। এইখানে যেদিকে চোখ যায় দেখো, একটা পাথরের ওপর একটা পাথর কিরকম সাজিয়ে সাজিয়ে রাখা। এটার কারণটা কি কে জানে, প্রথমবার দেখছি এরকম। ছোট্ট ছোট্টগুলো জানতাম যে হয়তো বাচ্চারা খেলছে, কিন্তু এখন দেখছি দেখো বড় বড় পাথর, বড় বড় পাথরগুলো সব একের পর এক সাজানো। তো আমার তো সিঁড়িগুলো উঠতে ভীষণই কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, বলার কথা নয়। কটা সিঁড়ি তাও জানি না। ফাইনালি জানতে পেরেছি যে এই পাথরগুলো এটা ডিজাইন কি। এটা হচ্ছে যাদের মনের মধ্যে বাসনা আছে যে বড় বড় বাড়িঘর হবে, বিল্ডিং হবে, তারা একের পর এক পাথর চাপিয়ে এভাবেই কিন্তু সেগুলো সাজিয়েছে। কিন্তু আমি প্রথমে ভাবছিলাম যে এটা খেলার জন্য হচ্ছে, আদারওয়াইজ এখন দেখছি যে না, এটা পেছনে একটা কারণ আছে। দেখো যেই দিকে দেখছি সেই দিকেই কিন্তু একই পাথরের পর পাথর চাপিয়ে চাপিয়ে, মানে মনে কোনো বাসনা থাকলে সেটা যে আমার অত বড় বাড়ি হবে, 5টা পাথর 6টা পাথর যে যত চাপাতে পারবে তত উঁচু তার বাড়ি হবে, এই হচ্ছে এখানকার ড্রিম। যাই হোক, জিজ্ঞাসা করলাম বলে জানতে পারলাম। তো এখন যাই সামনের দিকে, খুব কষ্ট হচ্ছে, অনেকটা সিঁড়ি। হাঁটো। এইদিকে অনেক পাথর আছে। না নিয়ে পাথর খুঁজে নাও।
এই উপর থেকে নিয়ে নিচ্ছিস, উপর থেকে নিচ্ছ না কারো। সার লাগবে না, পায়ে পড়লে লেগে যাবে। বাবা তুমি 4তলা 5তলা বলো নাকি? বাহ, উপরে ছোট ঠাকুর ঘর, সুন্দর। সর্বনাশ, তুমি কি করতে চাও? এ শোনো, এদিকে জঙ্গলের ভেতরে যাস না, লেগে যাবে। তুমি আলাদা করো না, আরে আমি করেছি। দেখা দাদা গাছ করে দিচ্ছিস তুই। হ্যাঁ দেখি, তুতুন একটু দেখি। আমাদের বাড়ি এটা হতে পারে, আমাদের ইচ্ছা। কতলা করেছে? 1তলা, 2তলা, 3তলা, 4তলা, 5তলা, 6তলা। নবান্নর সামনে 6তলা বাড়ি করবে বলে। 10তলা করবে নাকি? আমাদের আবার ফুল দিচ্ছ। খেলা করো না, এগুলো মানুষের ভক্তির ব্যাপার। চ শুনু, চ শুনু, এরম ভাবে গোল করে গ্রাম বানাবে ওটা, গ্রাম। এ চল রে, না এই যে বজরংবলীর দেখা শুরু। এই নিমকি দিয়েছে। বজরংবলীর দেখা শুরু। জয় শ্রীরাম, জয় বজরংবলী। করিস না কিন্তু ফট করে সামনে। এই হচ্ছে বজরংবলীর মন্দির। বজরংবলীর মন্দির, প্রচুর হাঁটা, প্রচুর সিঁড়ি। আর এখন আমরা চলে এসেছি ফাইনালি। এই যে দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে, আর এইখানে হচ্ছে মন্দির। তো চলো তোমাদের সামনে থেকে একটু দেখাই। মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় পুনরুদ্ধার করা হয়েছিল এবং 10ই ফেব্রুয়ারি 1984 হিন্দু ক্যালেন্ডার মাঘ শুদ্ধা দশমী অনুসারে থেকে নিয়মিত পূজার সাথে দেবতা নিবেদন করা হয়েছিল। মন্দিরটির আশেপাশের লোকদের দ্বারা স্বীকৃত ছিল এবং প্রধান দেবতার কাছে নিয়মিত সেবা নিবেদন করা হচ্ছিল। গত 2 দশক ধরে মন্দিরটি আর্থিক সংকটের মধ্যে ছিল এবং এই সমস্ত দিনগুলির জন্য শুধুমাত্র শনিবারে পুজো করা হচ্ছিল। এবারও একই গ্রামের তরুণ প্রজন্ম উদ্যোগী হয়ে 2008 সালে মন্দিরটি গড়ে তুলেছেন। আর একটা হচ্ছে তীর্থযাত্রার যে ইতিহাস, ছোট্ট করে যদি বলি, সেটা হচ্ছে এটা বিশ্বাস করা হয় যে জাপালি তীর্থমের উৎপত্তি দাপর যুগে। এটি মূল মন্দিরের মতোই পুরানো। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান হনুমান এই স্থানে তপস্যা করেছিলেন, তীর্থমকে এর পবিত্র মর্যাদা দিয়েছিলেন। জাপালি শব্দটি জপম থেকে এসেছে, যার অর্থ ধ্যান। স্থানটির মননশীল এবং শান্ত পরিবেশকে ইঙ্গিত করে। তো তীর্থমে ডুব দিলে তাদের সমস্ত পাপ এবং মন্দ ধুয়ে ফেলা হবে। এর ইতিহাসটা চলুন জেনে নিই। ভগবান হনুমানের এই প্রাচীন মন্দিরটি 15 শতকের বিজয়া রাঘব রায়লুর রাজবংশের সময় নির্মিত হয়েছিল এবং পরে ভারতের বেশিরভাগ মন্দির হিসেবে এটি আক্রমণকারীদের ক্রোধের মুখোমুখি হয়েছিল। এই মন্দিরটি বহু শতাব্দী ধরে কিন্তু অন্ধকারে ফেলে রাখা হয়েছিল।
দেবতাকে প্রতিদিন হারথিও দেওয়া হয়নি, কিন্তু হৃদয়ে দৃঢ় বিশ্বাস বিদ্যমান যে ঈশ্বর মানুষের মাধ্যমে তার ইচ্ছা পূরণ করেন আবারও প্রমাণিত হয়েছিল, এবং করণম বিবেকানন্দ মূর্তির মতো মানুষের অস্তিত্ব সমস্ত বাধা অতিক্রম করতে পারে এবং 1984 সালে মন্দিরটি সংস্কার করতে পারে। সারা বছর পাবো আমটা সিজনের ফল। এই যে এখানে দুজন বসে আছে। লুকোচুরি খেলছে হ্যাঁ। এই চুটকি ছোট্টটা দেখ বসে আছে, চুটকি এটা। টাকা একটু ফোনে আসবি তো টাকা একটা সেলফি তুলে নি, তার ফোনটা বন্ধ করে দেবে। ওটা লাগিয়ে দাও, দাঁড়া একটু দাঁড়াও, ওই দিক দিয়ে যাই। থাক থাক থাক, কিছু করবে না, তুমি লাগাও, কিছু লাগাবে না, তুমি লাগা, লাগিয়ে দাও টুক করে, কিচ্ছু করছে না ওরা। নরম নরম, শক্ত। দিয়েছি আমি, না আমি দিয়েছি, না আমি দিয়েছি দিয়েছি দেখো এখানে বাবাকে দিয়ে দিচ্ছি, আমি দিয়েছি। আর কত চলো চলো চলো, দিয়েছে, লাগিয়ে দিয়েছি। হনুমান মন্দিরে আমাদের দেখা হয়ে গেছে, আর এখন প্রসাদও পেয়ে গেছি, আর ওই যে হাতে তাগা পড়ে সুতো সেটাও পেয়ে গেছি। তো এখন আবার আমরা ফিরবো আমাদের যেখানে গাড়ি রাখা আছে। খুব সুন্দর লাগলো দেখে। এখন আমরা এখানে নিচ্ছি একটু কলা কিনে, আর এই কলাটাই দেব হনুমানগুলোকে খেতে। তো তোমরাও যখন এখানে ভ্রমণ করতে আসবে, তোমরা তোমাদের সাধ্য মতো এখান থেকে ফলগুলো কিনে তোমরা এই প্রাণীদেরকে খাওয়াতে পারো। প্রাণীদের খাওয়ানো ভীষণই ভালো। আর দেখতে পাচ্ছ আমাদের এই কলাটা কেনার সময়তেই কিন্তু সব হনুমানগুলো আমাদের উদ্দেশ্য করে কিন্তু এখানে ছুটে ছুটে আসছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, কিউট কিউট বাচ্চাগুলো আসছে। আর এই দেখো কিরকম লোপালোপি নিচ্ছে, একদম যেন ক্রিকেট মাঠের একদম যেন ক্যাচ লুপছে। তো দেখতে পাচ্ছ এইখানে যে সুন্দর মেলার মতো বসেছে এই মার্কেটটা, কিন্তু সমস্ত কিছু হনুমান বা ঠাকুরের তাগা বলো বা সব কিছু এখানটা রয়েছে।
नॉर्मल जो पान है वो नहीं है, दूसरा वाला है। अच्छा, खाने वाला पान है ये, मीठा पान है। এইগুলো হচ্ছে মিঠা পান। এই মিঠা পানেরই কিন্তু মালা করে বজরংবলীকে পরানো হয়েছে, যেটা ভেতরে আমরা দেখলাম। তো আমি দূর থেকে এটা বুঝতে পারছিলাম না, যাই হোক এটা দেখলাম। এখন মেলায় ঘুরছি। এই মেলা থেকে তোমরা ঠাকুরের শোপিস, তারপর বজরংবলীর শোপিস, হ্যাঁ, তারপরে এখানকার যে তাগাগুলো রয়েছে, কিছু সাজের জিনিস, কিছু খেলনা এবং ঠাকুরের সিঁদুর, সমস্ত কিছু কিন্তু এই জায়গাটায় কিন্তু সুন্দরভাবে বিক্রি হচ্ছে। তোমরা কাউকে গিফট করবার জন্য এখানে কিন্তু কিনতে পারো, এখান থেকে এগুলো নিতে পারো। হ্যাঁ, তারপর বজরংবলীর যে কি সুন্দর গাড়িতে ঝোলানো সেইগুলো সব রয়েছে। বিভিন্ন রকমের জিনিস এই মেলাটার মধ্যে রয়েছে, ছোটোখাটো মেলা। তবে এইটা দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ, এটা কিন্তু জ্যান্ত মানুষ, এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল স্ট্যাচু নয়। তো এত সুন্দর ক্রিয়েটিভিটি দেখে আমি তো এখানটা দাঁড়িয়ে রইলাম। আর সব থেকে বড় কথা, আমি তার সামনে দাঁড়িয়ে এতক্ষণ এই জায়গাটা ভিডিও করলাম, এক ফোঁটা কিন্তু সে মানে কি বলবো, মানে হেসে ফেলছে না বা কোনো কিছু, মানে একদম অরিজিনালভাবে রয়েছে। দেখো কিন্তু এটা একটা মানুষ, তুমি যদি খুব সামনে থেকে দেখো তাহলেই বুঝতে পারবে যে সে চোখটা মাঝে মাঝে একটু বন্ধ করছে। পিট একটা 30 টাকা বলছে, দাম একটু বেশি, সবই 30 টাকা। ঠিক আছে, তো একটু দিয়ে দিও। মুড়ি মাখাও 30 টাকা, আর 1 পিস শশা 30 টাকা। পাহাড়ি এলাকা না, এখানে আর কোনো দোকান বাজার যেহেতু নেই, খালি সিঁড়ি আর এই, তাই জন্য এখানে দেখো এইগুলো মধ্যে মধ্যে যেগুলো বসেছে এগুলো দামও বেশি। যাই হোক, এসছি যখন খাবো, 2:30-3টে বাজে, এখনো খিদে পেয়ে গেছে। খেয়ে দেখ, তারপরে অসুবিধা খাবার আগেই ওরকম করছিস। মশলা দিয়ে মুড়ি মাখা। ভালো লাগছে? খাবো না আমি। খেতে হবে না। তো এখানে সিঁড়ি সংখ্যা কত জানো? এখানকার সিঁড়ির সংখ্যা হচ্ছে 250 থেকে 500। কারণ এই সিঁড়িগুলো একদম খাড়াই নয়, এটা হচ্ছে 2টো করে সিঁড়ি, তার মধ্যে আবার কিছুটা গ্যাপ আছে, আবার 2টো করে সিঁড়ি, এরম করতে করতে প্রায় 250 থেকে 500 সিঁড়ি কিন্তু রয়েছে। কারণ মধ্যে চওড়া সিঁড়িগুলো কিন্তু এখানে কাউন্ট করা হয়েছে। আর মেন জঙ্গল থেকে প্রায় 7 কিলোমিটার ভেতরে ওই যে হনুমান মন্দির। তো যাই হোক, আমার তো নামতে যতটা না কষ্ট হয়েছে, ওঠার সময় ভীষণ কষ্ট হয়েছে, আর নামবার সময় তো আস্তে আস্তে কষ্টটা হচ্ছিল, যেহেতু আমার লাংসেরই প্রবলেম, লাংসেরই আমার অপারেশন হয়েছে, তো ভীষণই কষ্ট। আর বয়স্ক ব্যক্তিদের এমনিতেই কষ্ট হবে, যাদের কোনো অপারেশন নেই, কারণ এখানকার অনেকটাই কিন্তু সিঁড়িগুলো হাঁটতে হবে। তো যাই হোক, এখন আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে আবারও পাহাড়ি পথে রওনা দিয়ে দিয়েছি। তো মোটামুটি যতটুকু আমাদের যেতে সময় লেগেছে, ওই টোটাল 2.5 থেকে 3 ঘন্টা, ততটুকুই কিন্তু আবার ফিরতেও সময় লাগবে। তো সেই জন্য সেই বুঝেই কিন্তু আমাদের ফিরতে হচ্ছে। আর মনে রাখতে হবে, এইখানকার যে আমরা যেগুলো বুকিং করি আর কি ট্রাভেল এজেন্সি থেকে, তারা কিন্তু ওই 6টা 6:30টার মধ্যেই তোমাদেরকে রুমের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য ওরা সেইভাবে কিন্তু বুকিংটা করে। তো আমাদের এখানে বেজে গেছে প্রায় 5টা 5:30 বেজে গেছে, তো অনেকটাই ঘোরা হলো। তো এবারে এইটা যেটা আমরা বাড়ি পৌঁছাবো মোটামুটি 8:30 বেজে যাবে। যেহেতু আমাদের পরিচিত আমাদের হোটেল রুমের কাছ থেকেই এনার সাথে আমাদের আলাপ হয়, এবং সেই জন্য কিন্তু একটু দেরি হয়েছে, কোনো অসুবিধা সেজন্য নেই। কিন্তু যেটা হচ্ছে তোমাদের একদম ট্রাভেল এজেন্সি থেকে বুকিং করো, ওরা কিন্তু একদম পার্টিকুলার টাইম অনুযায়ী তোমাদের ঘরে পৌঁছে দেবে। আর যাই হোক, আমাদের যিনি ড্রাইভার দাদা ছিল, খুব ভালো গাড়ি চালিয়েছে, পাহাড়ি রাস্তায় খুব সুন্দর। আর এমনিতেও এখানকার এত গ্যাঞ্জাম বা এত মানে জ্যামজট নেই যে